লাস্টের দিন আমরা দেখেছি কিভাবে একটা এসি সাইনুসয়েডাল সিগন্যালকে সে যদি টাইম ডোমেইনে তার এক্সপ্রেশনটা দেওয়া থাকে তাহলে কিভাবে সেটাকে ফেজর ডোমেইনে নিতে হয় অ্যান্ড ভাইস ভার্সা। তো এখানে হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট নোট আমি দিয়ে রাখি, সেটা হচ্ছে টাইম ডোমেইনের নোটেশনটা সবসময় স্মল লেটারে হচ্ছে দেওয়া হয়। দ্যাট ইজ নোটেশনের চেহারাটা থাকে এরকম। সবসময় আমরা টাইম ডোমেইনের নোটেশনটা আমরা ইউজুয়ালি স্মল লেটারেই দিয়ে থাকি, অ্যান্ড ফেজর ডোমেইনের নোটেশনটা সেটা হয় হচ্ছে ব্লক ডোমেইনে, ফেজর ডোমেইনের নোটেশনটা হয় হচ্ছে ব্লক লেটারে। সো স্মল লেটারে যেটা ভিটি, যেই ভোল্টেজটাকে আমরা টাইম ডোমেইনে রিপ্রেজেন্ট করতেছি, এটাকে যদি আমরা ফেজর ডোমেইনে নিয়ে যাই তখন হচ্ছে আমরা সেটাকে তার ব্লক লেটার দিয়ে রিপ্রেজেন্ট করি। সিমিলারলি আইটি আছে টাইম ডোমেইনে, এই আই কারেন্টটাকে আমি যদি ফেজর ডোমেইনে নিয়ে যাই সেটাকে হচ্ছে আমরা ইউজুয়ালি এক্সপ্রেস করি ব্লক লেটারে বা ক্যাপিটাল লেটারে। ওকে, সো এনিওয়েজ আজকে হচ্ছে আমরা আলোচনা করব ইম্পিডেন্স নিয়ে। ইম্পিডেন্স জিনিসটাকে আমরা জেড দিয়ে রিপ্রেজেন্ট করি। এখন কোয়েশ্চেন হচ্ছে ইম্পিডেন্সটা কি? ইম্পিডেন্স হচ্ছে সিম্পলি ডিসি সার্কিটের রেজিস্ট্যান্সের মতো একটা কনসেপ্ট, যেটা কিনা কারেন্ট ফ্লোয়ের পথে বাধা দেয়। দ্যাট ইজ ইম্পিডেন্স ইজ দ্য মেজার অফ দ্য অপোজিশন দ্যাট আ সার্কিট প্রেজেন্টস টু আ কারেন্ট ওয়েন আ ভোল্টেজ ইজ অ্যাপ্লাইড। এই যে অপোজিশন বা বাধাটা সার্কিট দিচ্ছে কারেন্ট ফ্লোয়ের পথে, ডিসি সার্কিটে এই বাধাটা দিত শুধু রেজিস্ট্যান্স, যেটাকে আমরা আর দিয়ে রিপ্রেজেন্ট করতাম। বাট এসি সার্কিটে ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্স এরাও এই বাধাটা দেয়। ইন্ডাকটেন্সকে আমরা এল দিয়ে রিপ্রেজেন্ট করি অ্যান্ড ক্যাপাসিটেন্সকে আমরা সি দিয়ে রিপ্রেজেন্ট করি। এই যে রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স অ্যান্ড ক্যাপাসিটেন্স, এদের সম্মিলিত যে বাধা সেটাকেই হচ্ছে আমরা রিপ্রেজেন্ট করি ইম্পিডেন্স হিসেবে। ইম্পিডেন্সটাকে আমরা ডিনোট করি জেড লেটারটা দিয়ে। ঠিক আছে, তো ধরি আমাদের একটা ভোল্টেজ আছে যার এক্সপ্রেশনটা হচ্ছে এরকম, ভিএম কজ ওমেগা টি প্লাস থিটা ভি, অ্যান্ড একটা কারেন্ট আছে আইএম কজ ওমেগা টি প্লাস থিটা আই। আচ্ছা, ভোল্টেজটার ফেজর ডোমেইনের রিপ্রেজেন্টেশনটা তাহলে হবে কি? আমরা অ্যাম্প্লিটিউডটাকে নেই হচ্ছে মান হিসেবে, অ্যান্ড ফেজ অ্যাঙ্গেল যেটা সেটাকে হচ্ছে লিখি অ্যাঙ্গেল হিসেবে কমপ্লেক্স প্লেনে। সিমিলারলি কারেন্ট আই যেটা, তার ফেজর নোটেশনটা হবে আইএম, অ্যাঙ্গেলটা হবে থিটা আই ইন দ্য কমপ্লেক্স প্লেন। এখন রেজিস্ট্যান্সের ঠিক যেই ডেফিনিশনটা ছিল, দ্যাট ইজ রেজিস্ট্যান্স ছিল কি? রেজিস্ট্যান্স ছিল ভোল্টেজ আর কারেন্টের যে রেশিও, সেটাকেই তো আমরা রেজিস্ট্যান্স বলতাম। সিমিলারলি জেড ইজ দ্য রেশিও অফ ফেজর ভোল্টেজ ভি টু ফেজর কারেন্ট আই, এবং জেডের ইউনিটও হচ্ছে ওহম। সো যেটা বলতেছিলাম, রেজিস্ট্যান্সকে ঠিক যেভাবে আমরা ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট হিসেবে বের করতাম, ইম্পিডেন্সকেও আমরা এসি সার্কিটের ক্ষেত্রে যদি ভোল্টেজ বাই কারেন্ট নেই আমরা ইম্পিডেন্সটা পেয়ে যাব। অ্যান্ড ইম্পিডেন্স হিসাবটা হচ্ছে আমরা করব অবশ্যই ফেজর ডোমেইনে নিয়ে। ওকে, অ্যান্ড ইম্পিডেন্সের ইউনিটটা হচ্ছে ওহম, জাস্ট লাইক রেজিস্ট্যান্স। সো ইম্পিডেন্স হচ্ছে ডিসি সার্কিটে যাহা ছিল রেজিস্ট্যান্স, এসি সার্কিটে তাহাই হইল ইম্পিডেন্স। ঠিক আছে, সো এখন ভি আর আই এর ফেজর ডোমেইনের এক্সপ্রেশনটা হচ্ছে লিখি। তো আমরা জানি যে ভাগ করলে হচ্ছে মানটা ঠিকই ভাগ যায়, কিন্তু অ্যাঙ্গেলটা হচ্ছে বিয়োগ যায়। ঠিক আছে, তো সেই কাজটাই হচ্ছে এখানে আমি করলাম। তাহলে জেড হচ্ছে দাঁড়ালো, ম্যাগনিটিউডটাকে আমি হচ্ছে এভাবে রিপ্রেজেন্ট করি
অ্যান্ড অ্যাঙ্গেলটাকে আমি বলি হচ্ছে থিটা, যেখানে ম্যাগনিটিউডটা হচ্ছে কি না ভোল্টেজ ম্যাগনিটিউড বাই কারেন্ট ম্যাগনিটিউড, অ্যান্ড অ্যাঙ্গেল থিটা যেটা সেটা হচ্ছে ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাস কারেন্টের অ্যাঙ্গেল। ওকে, এখন জেড যেহেতু একটা কমপ্লেক্স কোয়ান্টিটি, এটাকে হচ্ছে ইট মে বি এক্সপ্রেসড ইন রেক্ট্যাঙ্গুলার ফর্ম অ্যাজ ওয়েল। ওকে, সো জেডকে যদি আমরা এখন রেক্ট্যাঙ্গুলার ফর্মে এক্সপ্রেস করি, তার একটা রিয়েল পার্ট থাকবে এবং একটা ইমাজিনারি পার্ট থাকবে। ঠিক আছে, এখন এই যে রিয়েল পার্টটা, দ্যাট ইজ ইম্পিডেন্স জেডের যেই রিয়েল পার্টটা, সেটা হচ্ছে রিপ্রেজেন্ট করে সার্কিটের রেজিস্ট্যান্সকে। ওকে, এটার ইউনিটও হচ্ছে ওহম। দ্যাট ইজ একটা সার্কিটে যতগুলা রেজিস্ট্যান্স আছে তারা হচ্ছে ইম্পিডেন্সের রিয়েল পার্টটাতে কন্ট্রিবিউট করে। ওকে, তো রেজিস্ট্যান্স হচ্ছে আমরা জানি, রেজিস্ট্যান্স যে আমরা ডিসি সার্কিটে হিসাব করতাম, আমরা কখনোই সেখানে ইমাজিনারি কিছু পেতাম না, কারণ রেজিস্ট্যান্স হচ্ছে একটা রিয়েল কোয়ান্টিটি, অ্যান্ড এসি সার্কিটেও হচ্ছে এটা, তাই রিয়েল কোয়ান্টিটি হিসেবেই থাকবে। অ্যান্ড ইমাজিনারি পার্ট অফ জেড যেটা, ইম্পিডেন্সের যেই ইমাজিনারি পার্টটা, সেইটার একটা নাম আছে, এই টার্মটার নাম হচ্ছে রিঅ্যাক্ট্যান্স। এই যে ইমাজিনারি পার্ট যেটা কিনা এক্সকে হচ্ছে তোমার একটা টেকনিক্যাল নাম দেওয়া হয়েছে, যেই নামটা হচ্ছে রিঅ্যাক্ট্যান্স। ওকে, অ্যান্ড রিঅ্যাক্ট্যান্সের ইউনিটও হচ্ছে ওহম। অ্যান্ড রিঅ্যাক্ট্যান্স যেটা, দ্যাট ইজ ইমাজিনারি পার্ট যেটা, এই ইমাজিনারি পার্টে কন্ট্রিবিউট করে হচ্ছে ইন্ডাকট্যান্স এবং হচ্ছে ক্যাপাসিট্যান্স। আমার সার্কিটে যদি ইন্ডাকট্যান্স বা ক্যাপাসিট্যান্স থাকে, তাহলে সার্কিটটার যেই ইম্পিডেন্স সেখানে অবশ্যই একটা ইমাজিনারি পার্ট থাকবে, যে ইমাজিনারি পার্টটাতে কিনা কন্ট্রিবিউট করবে ইন্ডাকট্যান্স আর ক্যাপাসিট্যান্সটা। আর সার্কিটে যদি রেজিস্ট্যান্স থাকে, তাহলে ইম্পিডেন্সের অবশ্যই একটা রিয়েল পার্ট থাকবে, রিয়েল পার্টটাতে কন্ট্রিবিউট করে অনলি রেজিস্ট্যান্স। ঠিক আছে, অ্যান্ড রেজিস্ট্যান্সের ইউনিটও হচ্ছে ওহম, রিঅ্যাক্ট্যান্সের ইউনিটও হচ্ছে ওহম। দেয়ারফর ইম্পিডেন্স জেড যেটা, তার ইউনিটও হচ্ছে ওহম। সো আমরা হচ্ছে জেডের দুইটা এক্সপ্রেশন দেখলাম, একটা হচ্ছে পোলার ফর্মে হচ্ছে আমরা লিখতেছি এটাকে এভাবে, অ্যান্ড রেক্ট্যাঙ্গুলার ফর্মে এটাকে হচ্ছে আমরা লিখতেছি এইভাবে। সো পোলার ফর্ম আর রেক্ট্যাঙ্গুলার ফর্মের কোয়ান্টিটিগুলোর মধ্যে হচ্ছে রিলেশনশিপ আছে, যে রিলেশনশিপটা আমরা হচ্ছে লাস্ট ক্লাসেই দেখেছিলাম। অ্যাকর্ডিং টু দোজ রিলেশনশিপস আমরা হচ্ছে লিখতে পারি ম্যাগনিটিউড যেটা, সে হচ্ছে √r² + x², অ্যাঙ্গেল থিটা যেটা, সে হচ্ছে tan ইনভার্স x/r। আবার রেক্ট্যাঙ্গুলার ফর্মের রিয়েল পার্ট যেটা, সে হচ্ছে ম্যাগনিটিউড অফ জেড cos থিটা, অ্যান্ড যেটা কিনা ইমাজিনারি পার্ট, দ্যাট ইজ রিঅ্যাক্ট্যান্স, সে হচ্ছে ম্যাগনিটিউড অফ জেড sin থিটা। এক্সপ্রেশনগুলো হচ্ছে কিভাবে আসে সেটা হচ্ছে আমরা অলরেডি লাস্ট ক্লাসে দেখেছি। ফেজর ডোমেইনে বা কমপ্লেক্স প্লেনে যখন হচ্ছে আমরা ড্র করি ভেক্টরটাকে, তখন হচ্ছে পিথাগোরাসের ফর্মুলা এবং কিছু আনুষঙ্গিক ফর্মুলা দিয়ে এই রিলেশনশিপগুলো হচ্ছে ডেভেলপ করা যায়। ওকে, এখন একটা জিনিস হচ্ছে মাথায় ঢুকাও, সেটা হচ্ছে ইম্পিডেন্স জেড যেটা, সেটাকে যদিও আমরা একটা কমপ্লেক্স কোয়ান্টিটি হিসেবে রিপ্রেজেন্ট করতে পারতেছি, ইম্পিডেন্স জেডটা কিন্তু ফেজর না। ফেজর না বলতে কি বুঝাচ্ছি, ফেজরের ডেফিনিশানেই কিন্তু ছিল এটার সাথে একটা রোটেটিং ভেক্টর জড়িত, বাট ইম্পিডেন্সটা রোটেটিং ভেক্টর না। রোটেটিং ভেক্টর মানেই কি, সে সময়ের সাথে রোটেট করতেছে, তার মানে তাকে টাইম ভ্যারিং হইতে হবে রোটেটিং ভেক্টর হিসেবে প্রকাশ করতে চাইলে। বাট ইম্পিডেন্স সে টাইম ভ্যারিং না,
একটা সার্কিটের ইম্পিডেন্স সবসময় যা থাকার তাই থাকে। ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স বা রেজিস্ট্যান্স তারা হচ্ছে ভোল্টেজ বা কারেন্টের সাথে তাদের মান চেঞ্জ হয়ে যায় না। রেজিস্ট্যান্সের ভ্যালু রেজিস্ট্যান্সের মতোই থাকে, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স হচ্ছে তাদের মতোই থাকে। সো তারা কিন্তু টাইম ভ্যারিং কোয়ান্টিটি না। সো ইম্পিডেন্স জেড যেটা, সেও রোটেটিং ভেক্টর না। কমপ্লেক্স প্লেনে যখন আমরা ড্র করি, সে সবসময় তার ইনিশিয়াল পজিশান, দ্যাট ইজ যেটা কিনা থিটা অ্যাঙ্গেলে ছিল, এই থিটা অ্যাঙ্গেলটাতেই থাকে। এই যে কমপ্লেক্স এক্সপ্রেশনটা নর্মালি হচ্ছে যেটা আমি বলছিলাম যে ভোল্টেজ বা কারেন্টের যে ভেক্টরটা, তার ইনিশিয়াল পজিশন থেকে সে সবসময় ওমেগা রেডিয়ান পার সেকেন্ডে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে থাকে। বাট আমরা হিসাব করার সময় ফর দ্য টাইম বিং ধরে নেই যে সে তার ইনিশিয়াল পজিশানেই আছে। কিন্তু ইম্পিডেন্সের ক্ষেত্রে হচ্ছে সে রোটেটই করে না, তার যেটা ইনিশিয়াল পজিশন সে হচ্ছে সেখানেই থাকে, সে টাইম ভ্যারিং কোয়ান্টিটি না। তার এই কমপ্লেক্স যে রিপ্রেজেন্টেশনটা সেটা হচ্ছে সিম্পলি রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স এদের কন্ট্রিবিউশনটা বোঝানোর জন্য, ঠিক আছে। সো এই জন্যই আমরা ইম্পিডেন্সকে কমপ্লেক্স হিসেবে রিপ্রেজেন্ট করি, যাতে রেজিস্ট্যান্স যেটা কিনা রিয়েল পার্ট হিসেবে রিপ্রেজেন্ট করতেছি এবং ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স যেটা কিনা তোমার ইমাজিনারি পার্ট বা রিঅ্যাক্টেন্স হিসেবে আমরা বিবেচনা করতেছি। এবং এইটা বোঝার জন্যই হচ্ছে তাকে আমরা কমপ্লেক্স প্লেনে ড্র করতেছি। এবং কমপ্লেক্স প্লেনে যে আমরা ড্রটা করব, সে সবসময় তার ইনিশিয়াল পজিশান যেটা কিনা থিটা অ্যাঙ্গেল, এই থিটা অ্যাঙ্গেলেই থাকে। সে হচ্ছে ভোল্টেজ বা কারেন্টের মতো রোটেটিং ভেক্টর না, সে টাইম ভ্যারিং কোয়ান্টিটি না। এই ভেক্টরটা সবসময় তার ইনিশিয়াল পজিশানেই থাকবে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা দেখব যে একটা রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্স তারা হচ্ছে সার্কিটে কী পরিমাণ ইম্পিডেন্স দেয়। ওকে, সো ফার্স্টেই দেখে একটা রেজিস্টর কী করে। রেজিস্টরের জন্য করেসপন্ডিং ইম্পিডেন্সের ভ্যালুটা কত সেটা হচ্ছে আমরা দেখব। সো তার জন্য আমরা শুরুতেই একটা সার্কিট ড্র করব যেটা কিনা একটা রেজিস্টিভ সার্কিট। এখানে শুধু হচ্ছে একটা রেজিস্ট্যান্স আর থাকবে। এই সার্কিটে আমরা হচ্ছে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করব, সাইনুসয়েডাল ভোল্টেজ Vm cos ওমেগা টি প্লাস ফাই। এই সাইনুসয়েডাল ভোল্টেজ অ্যাপ্লাই করার জন্য সার্কিট দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে আই, ঠিক আছে। এখন এই সার্কিটে ভোল্টেজ V যেটা, সে হচ্ছে যেটা লিখলাম Vm cos ওমেগা টি প্লাস ফাই। সো এইটার ফেজর নোটেশন যেটা, সেটা হবে কি ম্যাগনিটিউড Vm এবং অ্যাঙ্গেলটা হবে ফেজ ফাইয়ের সমান। এখন ওহমস ল থেকে আমরা জানি V ইজ ইকুয়াল টু IR। এখানে একটা জিনিস নোট করো, সার্কিটের যত ল আমরা পড়েছি, দ্যাট ইজ ওহমস ল, কারশফস কারেন্ট ল, কারশফস ভোল্টেজ ল, এগুলা কিন্তু ইউনিভার্সাল ল। এই লগুলা এসি সার্কিটের ক্ষেত্রেও প্রযোজ্য। দ্যাট ইজ ওয়াই আমি ওহমস লটা এখানে এসি সার্কিটেও লিখে ফেললাম, V ইজ ইকুয়াল টু IR। সো I ইজ ইকুয়াল টু হবে V বাই R। সো আমার ভোল্টেজের এক্সপ্রেশনটা হচ্ছে কি ছিল, Vm cos ওমেগা টি প্লাস ফাই ডিভাইডেড বাই R, ঠিক আছে। তার মানে হচ্ছে কারেন্ট I যেটা, তার ফেজর নোটেশন আমরা লিখতে পারি, ম্যাগনিটিউডটা হচ্ছে Vm বাই R এবং অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই। ওকে, সো ইম্পিডেন্স জেড যেটা, ইম্পিডেন্স জেড হচ্ছে ডেফিনিশনটা কি, ফেজর ভোল্টেজ ডিভাইডেড বাই ফেজর কারেন্ট। ইম্পিডেন্সের ডেফিনিশনটা হচ্ছে, মাথায় ঢুকায় রাখো, জেড ইজ দ্য রেশিও অফ ফেজর ভোল্টেজ ভি টু ফেজর কারেন্ট আই। সো আমি ফেজর ভোল্টেজ ভি বাই ফেজর কারেন্ট আই নিলাম। তাহলে হচ্ছে আমার কি দাঁড়াবে দেখো, ফেজর ভোল্টেজ ভি হচ্ছে Vm, অ্যাঙ্গেল হচ্ছে ফাই,
এবং কারেন্ট আই যেটা সে হচ্ছে ভিএম বাই আর, অ্যাঙ্গেল হচ্ছে ফাই। সো এটা যদি আমি বের করতে যাই তাহলে আমার ম্যাগনিটিউডে থাকবে কে আর, এবং ভাগ দেওয়া মানে অ্যাঙ্গেল কিন্তু বিয়োগ যাবে, ফাই মাইনাস ফাই হচ্ছে 0 ডিগ্রি, দ্যাট ইজ আর 0 ডিগ্রি মানে আলটিমেটলি আর। কারণ কি আর 0 ডিগ্রি মানে রেক্ট্যাঙ্গুলার ফর্মে যদি নিতে যাই আর কস 0 প্লাস জে আর সাইন 0 উইচ ইজ ইকুয়াল টু আর আলটিমেটলি। ওকে, সো যে কোনো একটা ফেজর তার যদি হচ্ছে অ্যাঙ্গেল বা যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার তার যদি অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি থাকে তাহলে তাকে হচ্ছে তুমি শুধু তার ম্যাগনিটিউডটা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো। ওকে, সো এখন দেখো একটা রেজিস্টিভ সার্কিটে রেজিস্ট্যান্স যত ওহম, ইম্পিডেন্সটাও আমি পাবো তত ওহম। একটা সার্কিটে যদি কোনো একটা 2 ওহম রেজিস্ট্যান্স থাকে সে হচ্ছে ইম্পিডেন্সও দিবে বা কারেন্ট ফ্লোয়ের পথে বাধাও দিবে 2 ওহম পরিমাণ। ঠিক আছে, এখন আমরা এই রেজিস্টিভ সার্কিটটার জন্য ফেজর ডায়াগ্রামটা ড্র করব। ফেজর ডায়াগ্রামটা একটা খুবই কমন টার্ম এসি সার্কিটের ক্ষেত্রে, সো এই টার্মটা মাথার মধ্যে ঢুকায় ফেলো। যখনই তোমাকে কোনো একটা এসি সার্কিটের ফেজর ডায়াগ্রাম ড্র করতে বলা হবে তোমার তখন কাজ হবে ওই সার্কিটের যত ভোল্টেজ এবং যত কারেন্ট আছে সবগুলাকে ড্র করা। ইন দিস সার্কিট আমার একটাই ভোল্টেজ আছে ভি, এই ভোল্টেজটাই ফুললি আমরা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পেয়ে যাব, এবং এই সার্কিটে একটাই কারেন্ট ফ্লো করতেছে আই। সো ফেজর ডায়াগ্রামে আমি দুইটা কোয়ান্টিটি পাবো, একটা ভি আর একটা হচ্ছে আই। ওকে, তো ফেজর ডায়াগ্রাম মানে আমার এটা ফেজর ডোমেনে বা কমপ্লেক্স প্লেনে ড্র করতে হবে। হরাইজন্টাল অ্যাক্সিসটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস এবং ভার্টিক্যাল অ্যাক্সিসটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস। ঠিক আছে, এখন হচ্ছে একটা জিনিস দেখো, আমার ভোল্টেজ যেটা সে ছিল ফাই অ্যাঙ্গেলে, আমার কারেন্ট যেটা সেও কিন্তু আছে ফাই অ্যাঙ্গেলে। সো ভোল্টেজটাকে আমি যদি একটা ফাই অ্যাঙ্গেলে, আরবিট্রারি ফাই অ্যাঙ্গেলে যদি আমি ভোল্টেজটাকে ড্র করি, কারেন্টটাও হচ্ছে একই বরাবর পয়েন্ট করে থাকবে, জাস্ট ম্যাগনিটিউডটা ডিফারেন্ট কিছু একটা হবে। সো একটা রেজিস্টিভ সার্কিট যেখানে কিনা শুধু রেজিস্ট্যান্স থাকে সেই ক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্ট কিন্তু সেম ফেজে থাকে। সো এখন তোমার বাসায় যে ভোল্টেজ আসতেছে এবং যে কারেন্ট আসতেছে তুমি যদি এদেরকে মেজার করে দেখো যে এরা সেম ফেজে আছে তাহলে তুমি ধরে নিতে পারো তোমার বাসার সব লোড হচ্ছে রেজিস্টিভ লোড। এই ক্ষেত্রে ভোল্টেজ আর কারেন্টটা ইন ফেজে থাকে। ওকে, সো এখন হচ্ছে আমরা দেখব ইন্ডাক্টর এল সে হচ্ছে ইম্পিডেন্সে কি কন্ট্রিবিউট করে। এখানে হচ্ছে জাস্ট ফর ইউর ইনফরমেশান আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ইন্ডাকটেন্স এল যেটা তার এসআই ইউনিট কিন্তু আমরা দেই হেনরিতে এবং ডিনোট করি ইউনিটটাকে এইচ দিয়ে। আমরা জানতে চাই একটা সামথিং হেনরির ইন্ডাকটেন্স কত ওহমের ইম্পিডেন্স প্রেজেন্ট করে। ঠিক আছে, ওকে, তো তার জন্য আমরা হচ্ছে একটা ইন্ডাকটিভ সার্কিট নিয়ে ডিল করব, যেই সার্কিটে কিনা শুধুই হচ্ছে একটা ইন্ডাক্টর এল থাকবে। এই সার্কিটে এখন হচ্ছে আমরা একটা এসি ভোল্টেজ অ্যাপ্লাই করব যার জন্য একটা কোরেসপন্ডিং কারেন্ট আই ফ্লো করবে সার্কিট দিয়ে, অ্যান্ড এই ভোল্টেজটা ফুললি আমি ইন্ডাকটেন্সের অ্যাক্রসে পেয়ে যাব। সো লেট ভোল্টেজ ভি যেটা সে হচ্ছে ভিএম কজ ওমেগা টি প্লাস ফাই। কাজেই এটার যদি আমি ফেজর নোটেশন নিতে চাই ফেজর নোটেশনটা হবে এরকম। এখন হচ্ছে দেখো ইন্ডাকটেন্সের জন্য আমরা জানি ভোল্টেজ ভি যেটা সে কিন্তু এল ডিআই ডিটি। ঠিক আছে, সো আমরা হচ্ছে জানি ভোল্টেজ ইন্ডাকটেন্সের অ্যাক্রসে যেটা সেটা হচ্ছে এল ডিআই ডিটি, অর উই ক্যান রাইট ডিআই হবে ভি বাই এল
ডিটি, যেখানে ভি হচ্ছে কিনা ভিএম কজ ওমেগা টি প্লাস ফাই, এটা ডিভাইডেড বাই এল এবং সাথে আছে ডিটি। ইন্টিগ্রেটিং বোথ সাইড, আমরা দুই সাইডকেই ইন্টিগ্রেট করব, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে ডিআইকে ইন্টিগ্রেট করে কারেন্ট আইটাকে পাবো, অ্যান্ড রাইট হ্যান্ড সাইডে কোসাইনকে ইন্টিগ্রেট করা মানে হচ্ছে একটা সাইন ওয়েভ পাওয়া, অ্যান্ড টি এর সাথে যে গুণ হিসেবে আছে ওমেগা সেটা হচ্ছে ভাগ যাবে, সরি সো ইন্টিগ্রেট করে আমরা কারেন্টের এক্সপ্রেশনটা পেয়ে গেলাম। কারেন্টের ফেজর নোটেশনটা কি হবে দেখো, কারেন্টের যে ফেজর নোটেশন তার এটা কিন্তু সাইন ফর্মে আছে, সো কিপ দ্যাট ইন ইউর মাইন্ড। আমরা হচ্ছে পাবো ভিএম বাই ওমেগা এল, ম্যাগনিটিউডটা আছে এটা এবং অ্যাঙ্গেল আছে ফাই, এবং সাইনের জন্য একটা ফ্যাক্টর আসবে আমার এখানে যেটা কিনা 1 মাইনাস 90 ডিগ্রি, ঠিক আছে। তো দুইটা ফ্যাক্টর গুণ আকারে আছে, সো ডেফিনেটলি ম্যাগনিটিউডটা গুণ হবে এবং অ্যাঙ্গেলটা কি যোগ হয়ে যাবে। তো এইটাকে হচ্ছে আমরা লিখতে পারি কি, কারেন্টের এক্সপ্রেশনটাকে ভিএম বাই ওমেগা এল, যেখানে অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই মাইনাস 90 ডিগ্রি, এটা হচ্ছে আমার কারেন্টের একটা এক্সপ্রেশন। ওকে, এখন হচ্ছে দেখো আমার ইন্ডাকটেন্স বলতেছি সরি ইম্পিডেন্স জেড যেটা, সে হচ্ছে ফেজর ভি বাই হচ্ছে ফেজর আই। ফেজর ভি হচ্ছে কি এখানে ভিএম ফাই এবং ফেজর আইটা কি হচ্ছে ভিএম বাই ওমেগা এল, অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই মাইনাস 90 ডিগ্রি। সো উই ক্যান রাইট, এখানে হচ্ছে আলটিমেটলি ভিএম কাটা চলে যাবে, ম্যাগনিটিউড হিসেবে থেকে যাবে অনলি ওমেগা এল, এবং অ্যাঙ্গেল কিন্তু বিয়োগ যাবে, ফাই মাইনাস ফাই প্লাস হয়ে যাবে 90 ডিগ্রি। এটাকে আমি যদি রেক্ট্যাঙ্গুলার ফর্মে নেই, উই উইল গেট জে ওমেগা এল, ঠিক আছে। সো আমরা যে দেখতেছিলাম যেটা আমি বলতেছিলাম যেটা আমি বলছিলাম যে ইম্পিডেন্সের ইমাজিনারি পার্টটাতে ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্স কন্ট্রিবিউট করে, যেটাকে কিনা আমরা রিঅ্যাকটেন্স বলে থাকি। সো এখন হচ্ছে আমরা দেখলাম যে হ্যাঁ, একটা ইন্ডাকটেন্স এল সে যেই ইম্পিডেন্সটা দেয় সেই ইম্পিডেন্সটা লিটারেলি হচ্ছে ইমাজিনারি বা রিঅ্যাক্টিভ, ঠিক আছে। ইমাজিনারি পার্টটাকে তো আমরা হচ্ছে রিঅ্যাকটেন্স বলতেছিলাম, তো যেই ইম্পিডেন্সের মধ্যে ইমাজিনারি পার্ট আছে সেটাকে হচ্ছে আমরা বলি রিঅ্যাক্টিভ ইম্পিডেন্স। সো আমরা হচ্ছে দেখতেছি যে একটা ইন্ডাকটেন্স এল সে হচ্ছে ইম্পিডেন্সে কন্ট্রিবিউট করে যে ওমেগা এল পরিমাণ, দ্যাট ইজ সে রিঅ্যাকটেন্সে কন্ট্রিবিউট করে, বা তার জন্য ইম্পিডেন্সের যে কন্ট্রিবিউশনটা সেটা কিনা হয় কি রিঅ্যাক্টিভ। এটাতে অবশ্যই ইমাজিনারি পার্ট থাকে। ইন্ডাকটেন্সের জন্য আমরা কোনো রিয়েল পার্ট পাচ্ছি না, ইন্ডাকটেন্সের জন্য আমরা শুধু হচ্ছে একটা ইমাজিনারি পার্ট পাচ্ছি ইম্পিডেন্সে, যে ইমাজিনারি পার্টটার ম্যাগনিটিউড হচ্ছে ওমেগা এল। সো একটা এল হেনরির ইন্ডাকটেন্স যদি তোমার কাছে থাকে, সে হচ্ছে যে ওমেগা এল ওহম পরিমাণ ইম্পিডেন্স তোমাকে দিবে। ওকে, এখন যদি আমরা এই ইন্ডাকটিভ সার্কিটটার জন্য ফেজর ডায়াগ্রাম ড্র করি, এখানেও আমার একটাই ভোল্টেজ আছে এই সার্কিটে এবং একটাই কারেন্ট আছে। ভোল্টেজটা হচ্ছে দেখো ফাই অ্যাঙ্গেলে আছে এবং কারেন্টটা দেখো ফাই মাইনাস 90 ডিগ্রি অ্যাঙ্গেলে
আছে, দ্যাট ইজ ভোল্টেজ আর কারেন্টের যে ফেজ ডিফারেন্স সেটা হচ্ছে 90 ডিগ্রি পরিমাণ। ভোল্টেজের অ্যাঙ্গেলটা অনলি ফাই অ্যান্ড কারেন্টের অ্যাঙ্গেলটা ফাই মাইনাস 90 ডিগ্রি, দ্যাট ইজ কারেন্টের অ্যাঙ্গেলটা ভোল্টেজের অ্যাঙ্গেল থেকে 90 ডিগ্রি পরিমাণ কম। সো এটাকে যদি আমি কমপ্লেক্স প্লেনে ড্র করতে চাই, ভোল্টেজটা যদি থাকে একটা আরবিট্রারি ফাই অ্যাঙ্গেলে, ধরে নিলাম এটা হচ্ছে ফাই, কারেন্টটা থাকবে ভোল্টেজের থেকে 90 ডিগ্রি পরিমাণ কম অ্যাঙ্গেলে। অ্যাঙ্গেল কম হওয়া মানে কি আমরা ক্লকওয়াইজ ডিরেকশানে যাব। 90 ডিগ্রি পরিমাণ ক্লকওয়াইজ ডিরেকশানে যদি আমরা যাই তাহলে হচ্ছে আমরা কারেন্টের ভেক্টরটা পেয়ে যাব। সো আমরা ভোল্টেজ থেকে 90 ডিগ্রি পরিমাণ ক্লকওয়াইজ ডিরেকশানে যাব। ওকে, সো এটাই হবে হচ্ছে আমার কারেন্টের ভেক্টরটা। সো আমরা হচ্ছে দেখতেছি যে ইন দিস কেস ভোল্টেজের অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই এবং কারেন্টের যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে ফাই মাইনাস 90 ডিগ্রি। কারেন্টের অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই মাইনাস 90 ডিগ্রি, দ্যাট ইজ কারেন্টটা কিন্তু 90 ডিগ্রি পরিমাণ কম অ্যাঙ্গেলে আছে। আমরা হচ্ছে বলি I lags V by 90 degree or you can say V leads I by 90 degree. That is একটা ইন্ডাকটেন্স সবসময় ল্যাগিং কারেন্ট দেয়। এখানে I lags V by 90 degree or similarly we can write V leads I by 90 degree. সো তোমার বাসায় হচ্ছে যে ভোল্টেজ বা কারেন্ট, ভোল্টেজ এবং কারেন্টটা আসতেছে, তুমি যদি তাদের মেজার করো এবং দেখো যে কারেন্টটা কিনা পিছায় আছে, কারেন্টটা ল্যাগিং, কারেন্টের জিরো ক্রসিং বা কারেন্টের পিক এই প্রত্যেকটা অকারেন্স ঘটতেছে ভোল্টেজে অকারেন্সটা ঘটে যাওয়ার পরে, সময়ে ঘটনাটা পরে ঘটতেছে, তার মানে ফেজ অ্যাঙ্গেলেও সে ল্যাগিং, টাইমেও সে হচ্ছে ল্যাগিং। ইন দিস কেস তুমি ধরে নিতে পারো তোমার বাসার যে ইম্পিডেন্স সেটা হচ্ছে ইন্ডাকটিভ, তোমার বাসায় অবশ্যই হচ্ছে ইন্ডাক্টর আছে অ্যান্ড এই কারণেই হচ্ছে তুমি ল্যাগিং কারেন্টটা পাচ্ছ। ওকে, অ্যান্ড বাসাবাড়ির ক্ষেত্রে এখানে হচ্ছে তোমাদের জাস্ট একটা জেনারেল নলেজের জন্য জানায় রাখি, বাসাবাড়িতে ইউজুয়ালি ইন্ডাকটিভ লোডই থাকে। আমাদের বাসায় যে ফ্যান ট্যান ঘুরে, ফ্যানগুলোতে ইউজুয়ালি মোটর থাকে, ইউজুয়ালি না, ফ্যানে মোটরই থাকে অ্যান্ড মোটর অলওয়েজই হচ্ছে একটা ইন্ডাকটিভ লোড। কীভাবে ইন্ডাকটিভ লোড সেটা হচ্ছে তোমাদের আউট অফ সিলেবাস, স্কোপের বাহিরে, তাই হচ্ছে আর বিস্তারিত গেলাম না, বাট এটা একটা কমন সেন্স যে একটা পাওয়ার সিস্টেমে ইউজুয়ালি বেশিরভাগই ইন্ডাকটিভ লোড হয়, কারণ ইন্ডাস্ট্রি থেকে শুরু করে বাসাবাড়ি সবগুলাতে হচ্ছে মোটর সবচেয়ে কমনলি ইউজড একটা ইকুইপমেন্ট অ্যান্ড মোটর প্রেজেন্ট করে হচ্ছে ইন্ডাকটিভ লোড। ওকে, সো নেক্সট হচ্ছে আমরা দেখব একটা ক্যাপাসিটর। একটা ক্যাপাসিটর সি সে কী পরিমাণ ইম্পিডেন্স দেয়। ক্যাপাসিটরের ইউনিট হচ্ছে আমরা জানি ফ্যারাড। সো আমরা দেখতে চাই একটা সি ফ্যারাড বিশিষ্ট ক্যাপাসিটার কত ওহমের জেড হচ্ছে আমাদেরকে দিচ্ছে। সো ঠিক আগের মতো আমরা হচ্ছে একটা ক্যাপাসিটিভ সার্কিট কনসিডার করব যার ক্যাপাসিটেন্স কিনা সি, এটাতে আমরা একটা এসি ভোল্টেজ দিব, তার জন্য একটা কারেন্ট সার্কিটে ফ্লো করবে আই। এই ভোল্টেজটা টোটালি আমার ক্যাপাসিটারের অ্যাক্রসে চলে আসবে। সো আমরা ধরে নেই ভোল্টেজটা হচ্ছে একটা সাইনুসয়েডাল ভোল্টেজ যার এক্সপ্রেশনটা কিনা ভিএম কজ ওমেগা টি প্লাস ফাই, তার মানে তার ফেজর নোটেশনটা হবে ম্যাগনিটিউড ভিএম, অ্যাঙ্গেল হচ্ছে ফেজ ফাই। এখন একটা ক্যাপাসিটিভ সার্কিটের জন্য আমরা জানি চার্জ কিউ ইজ ইকুয়াল টু সি ভি। আবার কারেন্ট আই এর ডেফিনিশান আমরা জানি, কারেন্ট আই হচ্ছে চার্জ চেঞ্জ হওয়ার রেট টাইমের সাথে, দ্যাট ইজ ডি কিউ ডিটি। সো কিউ হচ্ছে আবার সিভি,
একে যদি আমরা ডি ডিটি করি আমরা পাবো সি ডিভি ডিটি। সো আমার ক্যাপাসিটিভ সার্কিটে যে কারেন্ট আইটা ফ্লো করতেছে সে হচ্ছে সি ডিভি ডিটি। ওকে, সো এখন দেখো আমার কারেন্টটা হচ্ছে সি ডিভি ডিটি, ভালো কথা, যেখানে আমার ভোল্টেজ ভিটা হচ্ছে আবার ভিএম কজ ওমেগা টি প্লাস ফাই। তো কোসাইন ওয়েভকে যদি আমরা ডিডিটি করি আমরা হচ্ছে মাইনাস সাইন পাবো এবং এখানে ওমেগা ফ্যাক্টরটা গুণ আকারে আসবে। সো উই উইল গেট মাইনাস ভিএম ওমেগা সি সাইন ওমেগা টি প্লাস ফাই। সো এখন হচ্ছে আমরা দেখলাম কারেন্টটা একটা মাইনাস সাইন ওয়েভ, এটাকে যদি আমরা ফেজর ডোমেইনে ডিনোট করতে যাই তাহলে হচ্ছে আমরা পাবো ম্যাগনিটিউডটা আছে ভিএম ওমেগা সি, অ্যাঙ্গেলটা আছে ফাই এবং মাইনাস সাইনের জন্য আমার 190 ডিগ্রি এই ফ্যাক্টরটা গুণ যাবে। সো এর ম্যাগনিটিউডটা টোটালি আসতেছে ভিএম ওমেগা সি এবং অ্যাঙ্গেলটা আসতেছে কি, দুইটা ফ্যাক্টর যেহেতু গুণ আছে এরা এখন অ্যাঙ্গেল দুইটা যোগ যাবে, অ্যাঙ্গেলটা হবে ফাই প্লাস 90 ডিগ্রি। অ্যান্ড এই সার্কিটে তার মানে আমাদের যেই ইম্পিডেন্স সেটা হচ্ছে হবে ভি বাই আই, যেখানে ভি কিনা হচ্ছে ভিএম ফাই আর আই হচ্ছে ভিএম ওমেগা সি, অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই প্লাস 90 ডিগ্রি। সো ভিএম কাটা চলে যাবে, আমার ম্যাগনিটিউড হিসেবে থাকবে 1 বাই ওমেগা সি এবং অ্যাঙ্গেল হচ্ছে বিয়োগ যাবে উপরেরটা থেকে নিচেরটা, তার মানে মাইনাস 90 ডিগ্রি। মাইনাস 90 ডিগ্রি মানেই কিন্তু কি, মাইনাস 90 ডিগ্রি মানে এটাকে যদি আমি ফেজর ডোমেইনে নোট করতে রেক্ট্যাঙ্গুলার ফর্মে হচ্ছে নিতে চাই তাহলে আমি পাবো মাইনাস জে 1 বাই ওমেগা সি অথবা 1 বাই জে ওমেগা সি, দুইটার যে কোনো একটাই আমি বলতে পারি। সো জেড হচ্ছে কি মাইনাস জে 1 বাই ওমেগা সি, তার মানে একটা ক্যাপাসিটর সি ফ্যারাডের একটা ক্যাপাসিটর যে ইম্পিডেন্সটা দেয় তার ম্যাগনিটিউডটা হচ্ছে 1 বাই ওমেগা সি ওহম এবং সে একটা ইমাজিনারি ইম্পিডেন্সের ইমাজিনারি পার্টে সে কন্ট্রিবিউট করে। দ্যাট ইজ ওয়াই আমরা হচ্ছে এখানে শুধু ইমাজিনারি পার্ট দেখতেছি, নেগেটিভ একটা ইমাজিনারি পার্ট আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, কোনো রিয়েল পার্ট কিন্তু নাই। তার মানে ক্যাপাসিটর কি ইম্পিডেন্সের রিয়েল পার্টে কোনো কন্ট্রিবিউট করতেছে না, সে শুধু হচ্ছে একটা ইমাজিনারি পার্টে কন্ট্রিবিউট করতেছে অ্যান্ড ইমাজিনারি পার্টেও তার কন্ট্রিবিউশনটা হচ্ছে নেগেটিভ কন্ট্রিবিউশন। যেহেতু ইমাজিনারি পার্টে সে কন্ট্রিবিউট করতেছে তার মানে হচ্ছে ক্যাপাসিটেন্সের কন্ট্রিবিউশনটা রিঅ্যাক্টিভ। ইন্ডাকটেন্সেরও যেমন শুধু ইমাজিনারি পার্ট ছিল, দ্যাট ইজ তার কন্ট্রিবিউশনটা রিঅ্যাক্টিভ ছিল বা সে রিঅ্যাক্টেন্সে কন্ট্রিবিউট করতো। সিমিলারলি ক্যাপাসিটেন্সের কন্ট্রিবিউশনটাও হচ্ছে রিঅ্যাক্টিভ বা সে রিঅ্যাক্টেন্সে কন্ট্রিবিউট করে। ওকে, সো ক্যাপাসিটরের জন্য এখন যদি আমরা ফেজর ডায়াগ্রাম ড্র করতে যাই, এখানেও হচ্ছে আমার শুধু একটাই ভোল্টেজ আছে এবং একটাই কারেন্ট আছে। ভোল্টেজটা আছে হচ্ছে ফাই অ্যাঙ্গেলে এবং কারেন্টটা আছে হচ্ছে ফাই প্লাস 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। সো আমি যদি ফেজর ডায়াগ্রামটা ড্র করি, ফেজর ডায়াগ্রামটা ড্র করলাম, ভোল্টেজটাকে আমরা আরবিট্রারি একটা ফাই অ্যাঙ্গেলে ড্র করি, কারেন্টটা থাকবে ভোল্টেজের থেকে 90 ডিগ্রি বেশি পরিমাণ অ্যাঙ্গেলে। কারেন্টের অ্যাঙ্গেলটা কিন্তু কি ছিল ফাই প্লাস 90 ডিগ্রি। সো কারেন্টের অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই প্লাস 90 ডিগ্রি, দ্যাট ইজ ভি এর ভেক্টর, ভি ভেক্টর যেটা তার থেকে আমার 90 ডিগ্রি পরিমাণ অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানে যেতে হবে।
সো 90 ডিগ্রি পরিমাণ অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানে আমাদের কারেন্টটা হচ্ছে আমরা পাবো, এবং কারেন্টের অ্যাঙ্গেলটা হচ্ছে phi plus 90 ডিগ্রি। In this case I leads V by 90 ডিগ্রি। সো তুমি যদি কোনো একটা জায়গায় দেখো ভোল্টেজ আর কারেন্ট মেজার করে যে কারেন্টটা সময় বা ফেজ অ্যাঙ্গেলে সে হচ্ছে এগিয়ে আছে, লিড করতেছে, তার মানে ডেফিনেটলি ওইখানে একটা ক্যাপাসিটর আছে যে কিনা এই লিডিং কারেন্টে কন্ট্রিবিউট করতেছে। সো ইন্ডাক্টরের ক্ষেত্রে কারেন্টটা থাকে ল্যাগিং, ক্যাপাসিটরের ক্ষেত্রে কারেন্টটা থাকে লিডিং, এবং রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কারেন্টটা থাকে ইন ফেজ। ঠিক আছে, সো আমরা হচ্ছে একটু এখানে সামারাইজ করব কোন এলিমেন্টটা কি ইম্পিডেন্স দেয়। একটা আর ওহমের রেজিস্ট্যান্স আর ওহম ইম্পিডেন্স দেয়, একটা এল ফ্যারাডের ইন্ডাকটেন্স যে ওমেগা এল ওহম ইম্পিডেন্স দেয়, এটাকে আমরা হচ্ছে এভাবেও লিখতে পারি ওমেগা এল 90 ডিগ্রি। সরি, এল এর ইউনিটটা ফ্যারাড না, একটু ভুল বলছি, এল হেনরি। ওকে, আর একটা সি ফ্যারাডের ক্যাপাসিটেন্স 1/j ওমেগা সি পরিমাণ ইম্পিডেন্স দেয় ওহমে, এটাকে আমরা এভাবেও লিখতে পারি 1/ওমেগা সি, অ্যাঙ্গেলটা হচ্ছে -90 ডিগ্রি। আবার এইভাবেও লিখতে পারি -j 1/ওমেগা সি। সো যেটা হচ্ছে আমরা দেখলাম রেজিস্ট্যান্স যেটা সে হচ্ছে কন্ট্রিবিউট করে রিয়েল পার্টে, ইন্ডাকটেন্সের কন্ট্রিবিউশনটা হয় একটা পজিটিভ ইমাজিনারি, অ্যান্ড ক্যাপাসিটেন্সের কন্ট্রিবিউশনটা হয় কিন্তু একটা নেগেটিভ ইমাজিনারি। সো তুমি যদি কোনো একটা সার্কিটে দেখো যে টোটাল ইম্পিডেন্সের যে ইমাজিনারি পার্টটা সেটা হলো ওভারঅলে গিয়ে ইমাজিনারি পার্টটা পজিটিভ, তাহলে হচ্ছে আমরা বলতে পারি এই ক্ষেত্রে আমার রিঅ্যাকটেন্সটা ইন্ডাকটিভ বা সিমিলারলি ইম্পিডেন্সটাও ইন্ডাকটিভ। দ্যাট ইজ আমার টোটাল যেই ইম্পিডেন্সটা আছে সেখানে টোটাল সার্কিটের যে টোটাল ইম্পিডেন্স তার যে ইমাজিনারির পার্টটা টোটাল পার্টটা যদি ওভারঅলে গিয়ে পজিটিভ যে হয়, তার মানে এক্ষেত্রে ইন্ডাক্টরের কন্ট্রিবিউশনটা হচ্ছে মোর প্রমিনেন্ট, তার জন্য আমরা ওভারঅলে গিয়ে পজিটিভ যে পাইছি, নেগেটিভ যে পাই নাই, তার মানে ইন্ডাকটেন্সের ইফেক্টটা হচ্ছে মোর প্রমিনেন্ট দ্যান দ্য ইফেক্ট অফ ক্যাপাসিটার। সো ইন দিস কেস আমরা হচ্ছে বলি পজিটিভ যে থাকলে এটা একটা ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স অথবা ইন্ডাকটিভ ইম্পিডেন্স। সিমিলারলি কোনো একটা সার্কিটের ওভারঅল যে ইম্পিডেন্স সেটার যে ইমাজিনারি পার্টটা সেটা যদি তুমি দেখো এটা নেগেটিভ, ইমাজিনারি পার্টটা যদি নেগেটিভ হয় তার মানে আমার ক্যাপাসিটরের কন্ট্রিবিউশনটা এখানে মোর প্রমিনেন্ট দ্যান দ্যাট অফ ইন্ডাকটেন্স, এই জন্যই ওভারঅলে গিয়ে আমি নেগেটিভ ভ্যালু পাচ্ছি রিঅ্যাকটেন্সের। সো এই ক্ষেত্রে হচ্ছে আমরা এটাকে বলি ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স অর ক্যাপাসিটিভ ইম্পিডেন্স। ওকে, এখন হচ্ছে আমরা দুইটা এক্সট্রিম কেস দেখব। দুইটা এক্সট্রিম কেস মানে কি, যখন হচ্ছে কিনা আমার ডিসি কেসটা, যখন কিনা ডিসি দ্যাট ইজ আমার ওমেগা যেটা ফ্রিকোয়েন্সি যেটা সে হচ্ছে 0। ইন দিস কেস আমার ইন্ডাকটেন্স এল যেটা এল হেনরির একটা ইন্ডাকটেন্স কন্ট্রিবিউট করে যে ওমেগা এল ইম্পিডেন্সে,
ওমেগা যেহেতু 0 তার মানে আমার ইম্পিডেন্সটা চলে আসে 0। দ্যাট ইজ ইম্পিডেন্স 0 হওয়া মানেই কি শর্ট সার্কিট। এই জন্য ডিসি সার্কিটে আমাদের ইন্ডাক্টর এল যেটা সে হচ্ছে সবসময় শর্টেড থাকে। তার জন্যই ডিসি সার্কিটে আমরা আসলে ইন্ডাকটেন্সের যে ইফেক্টটা সেটা হচ্ছে আর কনসিডার করি না ডিসি সার্কিটে। এই জন্যই আমরা সবসময় রেজিস্টর নিয়ে ডিল করছি, কারণ ইভেন ইফ সার্কিটে ইন্ডাক্টর থাকে সে হচ্ছে শর্ট হয়েই বসে থাকবে, সে ইম্পিডেন্স দিবে 0 ওহম। তাহলে এই 0 কেসে হচ্ছে ডিসি কেসে আমরা দেখি ক্যাপাসিটর কি ইম্পিডেন্স দেয়। ক্যাপাসিটরের কন্ট্রিবিউশন কিন্তু 1/j⍵c। 1/0 মানে কি সে কন্ট্রিবিউট করতেছে প্রায় ইনফিনিটি ইম্পিডেন্সে। ইনফিনিটি ইম্পিডেন্স হওয়া মানেই বাধা অসীম, তার মানে এটা একটা ওপেন সার্কিট। সো ডিসি সার্কিটে ক্যাপাসিটরটা সবসময় ওপেন হয়ে থাকে অ্যান্ড এই রিজনে আমরা ডিসি সার্কিটে ক্যাপাসিটরটাকেও ধরি না, আমরা ডিসি সার্কিটে সব রেজিস্টর দিয়েই অঙ্ক করছি, কারণ ক্যাপাসিটরটা আলটিমেটলি সে ওপেন হয়েই বসে থাকবে। এখন হচ্ছে আরেকটা কেস দেখব, যদি হচ্ছে ফ্রিকোয়েন্সিটাকে এই ডিসি কন্ডিশন থেকে বাড়াইতে বাড়াইতে আমরা একদম ইনফিনিটির দিকে নিয়ে যাই। ফ্রিকোয়েন্সিটা যদি ইনফিনিটির দিকে চলে যায় তাহলে ইন্ডাকটেন্সের যে ইম্পিডেন্স সেটাও কিন্তু ইনফিনিটির দিকে চলে যাবে। দ্যাট ইজ ডিসি কেসে ইন্ডাকটেন্সটা ছিল শর্ট সার্কিট, কিন্তু ফ্রিকোয়েন্সি বাড়াইতে বাড়াইতে ইনফিনিটির দিকে নিয়ে গেলে ইন্ডাকটেন্সটা তোমাকে এখন দেওয়া শুরু করবে ওপেন সার্কিট। অ্যান্ড ক্যাপাসিট্যান্সটা তখন কি করবে, ফ্রিকোয়েন্সিটা যখন তোমার ইনফিনিটির দিকে চলে গেছে, ক্যাপাসিটর যেহেতু 1/ওমেগার সাথে ডিপেন্ড করে ইম্পিডেন্সটা দেয়, ক্যাপাসিট্যান্স এখন তোমাকে প্রেজেন্ট করবে টেন্ডস টু 0 ইম্পিডেন্স। দ্যাট ইজ সে এখন শর্ট সার্কিট দেওয়া শুরু করবে। তো ডিসি কেসে আমার ক্যাপাসিটরটা দিচ্ছিল ওপেন সার্কিট, ফ্রিকোয়েন্সিটা বাড়ানো শুরু করলে তার ইম্পিডেন্সটাও বাড়তে থাকে, ফ্রিকোয়েন্সিটা বাড়ানো শুরু করলে তার ইম্পিডেন্সটাও কমতে থাকে, অ্যান্ড কমতে কমতে ফ্রিকোয়েন্সিটাকে যদি আমি ইনফিনিটির দিকে নিয়ে যাই তাহলে ক্যাপাসিটরটা একসময় শর্ট সার্কিট হিসেবে আবির্ভূত হয়। ওকে, সো অ্যাজ উই ইনক্রিজ ওমেগা অর ফ্রিকোয়েন্সি, ইন্ডাকটেন্স L goes towards open circuit while capacitance C goes towards short circuit. এখন হচ্ছে আমরা 2-3টা ম্যাথ করব। ওকে, সো আমাদের একটা এসি সার্কিট দেওয়া আছে যেখানে একটা রেজিস্ট্যান্স আছে এবং একটা ক্যাপাসিটরও আছে। আমাদেরকে বের করতে বলছে এই সার্কিট দিয়ে কারেন্ট ফ্লোটা কত, রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ কত এবং ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজটা কত। তো এটাকে যদি আমি এখন টাইম ডোমেনে বসে বসে সলভ করতে চাইতাম, আমি হচ্ছে সার্কিট সলভ করার জন্য ঠিক যেই পদ্ধতিগুলো ডিসিতে ইউজ করতাম এখনও হচ্ছে একই পদ্ধতি আমাদের ইউজ করতে হবে। তো আমি হচ্ছে এই সার্কিটে একটা কেভিএল ইকুয়েশান লিখতাম। তো কেভিএল ইকুয়েশান লেখার জন্য যেটা করতাম, আমি সাপোজ ক্লকওয়াইজ ডিরেকশানে হচ্ছে আমি ঘুরবো, দেন আমি হচ্ছে লিখতাম -vi প্লাস
5 ওহমের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে আই পরিমাণ, কাজে এটা হচ্ছে 5I। এবং ক্যাপাসিটেন্সের যেই ভোল্টেজ, ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু জানি যে কারেন্টটা হচ্ছে সি ডিভি ডিটি, তার মানে ভোল্টেজটা কিন্তু হচ্ছে কি 1/c ইন্টিগ্রেশন অফ আই ডিটি। সো ক্যাপাসিটরের অ্যাক্রসে যেই ভোল্টেজটা, সেটাকে আমার আলটিমেটলি এখন লিখতে হতো 1/c ইন্টিগ্রেশন অফ আই ডিটি ইকুয়ালস টু 0। একে তো এটা একটা ট্রিগোনোমেট্রিক ইকুয়েশান, তার উপরে হচ্ছে বসে বসে আমার ইন্টিগ্রেশনও করা লাগতো এটা সলভ করে কারেন্ট আইটাকে বের করার জন্য। ঠিক আছে, ভিআই হচ্ছে আমার নোন, আননোন হচ্ছে এখানে শুধু কারেন্ট আই। আননোন আইয়ের জন্য আমার একটাই ইকুয়েশান লেখা লাগবে, দ্যাট ইজ ওয়াই রেজিস্ট্যান্সের যে ভোল্টেজটা সেটাকেও আমরা কারেন্ট আইয়ের টার্মে এক্সপ্রেস করলাম, সেটা তো আমরা ওহমস ল থেকে জানি 5I। এবং ক্যাপাসিটেন্সের যেই ভোল্টেজ সেটাকেও আমরা আইয়ের টার্ম দিয়ে এক্সপ্রেস করা ট্রাই করলাম এবং দেখলাম যে আমাদের কারেন্ট আইটাকে বসে বসে এখন ইন্টিগ্রেট করা লাগবে। ট্রিগোনোমেট্রিক ইকুয়েশান, আবার এখানে ইন্টিগ্রেশনও ইনভলভড। সো এখানে কিন্তু কম্পিউটেশন অনেক বেশি তোমার করতে হবে। বাট এই সার্কিটটাকে যদি এখন আমি ফেজর ডোমেইনে নিয়ে যাই, তাহলে হচ্ছে দেখো আমার কাজকর্ম কত সহজ হয়ে যায়। সার্কিটটাকে আমি ফেজর ডোমেইনে ড্র করব, এগুলা সব হচ্ছে মুছে ফেলি। সো সার্কিটটাকে ফেজর ডোমেইনে যদি ড্র করতে চাই, ভোল্টেজ যেটা ভিআই আছে তার ফেজর নোটেশনটা হবে ম্যাগনিটিউড 10 এবং অ্যাঙ্গেল হচ্ছে 15 ডিগ্রি। রেজিস্ট্যান্স 5 ওহম আমাকে ইম্পিডেন্সও দিবে 5 ওহম পরিমাণ, এবং ক্যাপাসিটেন্স 0.1 ফ্যারাড যেটা, সে হচ্ছে আমাকে ইম্পিডেন্স দিবে 1/j⍵c পরিমাণ। ঠিক আছে, যেখানে সি এর ভ্যালু কিনা 0.1 ফ্যারাড এবং ওমেগার ভ্যালু কিন্তু কি 4, কারণ ওমেগাটি যেই টার্মটা থাকার কথা সেটা এখানে আছে 4t, কাজেই আমার ওমেগার ভ্যালু হচ্ছে 4 রেডিয়ান পার সেকেন্ড। সো আমার 1/j⍵c যেটা, সে হবে কত 1/j × 4 × 0.1, এখানে সবগুলো এসআই ইউনিটে থাকবে, তাহলে আমি ইম্পিডেন্সটাকেও এসআই ইউনিটে ওহমে পেয়ে যাব। আমি পেলাম -j2.5 ওহম। তো এই যে ইম্পিডেন্সটা পেলাম, এটাই হচ্ছে এখন আমি সার্কিটে লিখে ফেলি। ইম্পিডেন্সটা আছে আমার -j2.5 ওহম। এখন আমি হচ্ছে V0 বের করব, VR বের করতে হবে এবং কারেন্ট আই বের করতে হবে। V0 বের করার জন্য আমি ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করব। ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করেই আমি VRটাকে বের করতে পারবো, V0কেও বের করতে পারবো। ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করে ঠিক ডিসিতে যেভাবে লিখতাম এখানেও হচ্ছে আমরা ঠিক সেই কাজটাই করব। যার অ্যাক্রসে ভোল্টেজটাকে আমরা বের করতে চাই সেই ইম্পিডেন্সটাকে আমরা লিখি কি নিউমেরেটরে, অ্যান্ড ডিনোমিনেটরে হচ্ছে আমরা টোটাল সিরিজ ইম্পিডেন্সটাকে লিখি, দ্যাট ইজ যোগ করি ইম্পিডেন্সগুলোকে, এবং গুণ যায় কি আমার সার্কিটের টোটাল ভোল্টেজটা। এখন তুমি ক্যালকুলেটারে বসে বসে আমার সাথেই ম্যাথটা করবা, ঠিক আছে? ক্যালকুলেটারটা নিয়ে বসো অ্যান্ড এই হিসাবটা এখন ক্যালকুলেটারে ইনপুট দাও। ইনপুট দিয়ে দেখবা ভ্যালুটা আসবে 4.472, অ্যাঙ্গেলটা আসবে -48.43 ডিগ্রি।
সিমিলারলি রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ যেটা, সেটাকে আমরা ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে বের করব। যেহেতু রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ, কাজেই রেজিস্ট্যান্সের ইম্পিডেন্সটা এখন বসবে উপরে 5 ডিভাইডেড বাই টোটাল ইম্পিডেন্সটা ইনটু হচ্ছে কে টোটাল ভোল্টেজটা। এবং এই হিসাবটাও ক্যালকুলেটারে বসায় দেখো, তুমি এই ভ্যালুটা পাবা 8.94, অ্যাঙ্গেলটা হচ্ছে 41.57 ডিগ্রি। এখন আমার কাজ হচ্ছে কারেন্ট আইটাকে বের করা। সার্কিট দিয়ে আমার যে কারেন্ট আইটা ফ্লো করতেছে, সরি আমি যেহেতু ফেজর ডোমেইনে নিয়ে গেছি, আমি আইটাকে এখন ক্যাপিটাল আই হিসেবে লিখব। এখানে V0, VR এবং VI সবাই কিন্তু ক্যাপিটাল লেটারে, যেহেতু আমি ফেজর ডোমেইনে ড্র করছি। সো আই হবে এখন ভোল্টেজ ডিভাইডেড বাই ইম্পিডেন্স। টোটাল ভোল্টেজটা আছে আমার 10-15 ডিগ্রি, এবং টোটাল ইম্পিডেন্স যেটা এই সার্কিটে আমার টোটাল ইম্পিডেন্সটা হচ্ছে একটা সিরিজ ইম্পিডেন্স। সিরিজ ইম্পিডেন্স মানে এরা যোগ যাবে। এই হিসাবটা করলে তুমি কারেন্টটা পাবা 1.79, 41.57 ডিগ্রি অ্যাম্পিয়ার। আমার যেহেতু প্রত্যেকটা কোয়ান্টিটি এসআইতে আছে, তাই রেজাল্টগুলোও কিন্তু এসআইতে আসবে। ভোল্টেজগুলোও ভোল্ট ইউনিটেই তুমি হচ্ছে পাবা। এখন টাইম ডোমেনে তুমি যদি এক্সপ্রেস করতে চাও, সিম্পলি কিছুই না, V0t হবে কত, অ্যাম্প্লিটিউড হবে 4.472, কজ ওমেগার ভ্যালু তো হচ্ছে আমরা জানি 4, কাজেই 4t মাইনাস ফেজটা হলো 48.43 ডিগ্রি, এবং আমার ইউনিটটা আছে কিসে, ভোল্টে। সিমিলারলি VRT যেটা, সেও হবে 8.94 কজ 4t প্লাস 41.57 ডিগ্রি, ইউনিটটা হবে ভোল্টে। অ্যান্ড কারেন্ট আইটি যেটা, সে হবে 1.79 কজ 4t প্লাস 41.57 ডিগ্রি, তার ইউনিটটা হবে অ্যাম্পিয়ারে। প্রত্যেকটা ইউনিটই হচ্ছে আমি শুরুর থেকেই এসআই ইউনিটটা ব্যবহার করেছি। এখন এই সার্কিটটার ফেজর ডায়াগ্রামটা আমাকে ড্র করতে হবে। ফেজর ডায়াগ্রাম মানে সার্কিটে যত ভোল্টেজ আর যত কারেন্ট আছে সবগুলা কোয়ান্টিটিকে ড্র করা। এই সার্কিটে 3টা ভোল্টেজ ইনভলভড, VI, VR আর V0। কারেন্ট হচ্ছে একটাই সিরিজ সার্কিট দিয়ে, সেটা হচ্ছে I। সো এই 4টা কোয়ান্টিটিকে আমরা হচ্ছে ড্র করব। সো ফার্স্টে আসো তোমার VI যেটা, সে আছে 15 ডিগ্রি অ্যাঙ্গেলে। সো 15 ডিগ্রি অ্যাঙ্গেলে রাফলি, এটা চোখের আন্দাজ, এটা তোমার চাঁদা দিয়ে বসে বসে আঁকতে হবে না, রাফলি আঁকলেও চলবে। সো VIটা আছে 15 ডিগ্রি অ্যাঙ্গেলে। রেজিস্ট্যান্সের যেই ভোল্টেজ VR, সে হচ্ছে আছে 41.57 ডিগ্রি অ্যাঙ্গেলে। এই যে VRটা আছে 41.57 ডিগ্রি অ্যাঙ্গেলে, এবং V0 যেটা, সে হচ্ছে আছে -48.43 ডিগ্রি অ্যাঙ্গেলে। মাইনাস অ্যাঙ্গেল মানে আমরা হিসাবটা করব ক্লকওয়াইজ ডিরেকশানে। সো 0 ডিগ্রি থেকে সে 48.43 ডিগ্রি পরিমাণ অ্যাঙ্গেল কম, এটা হচ্ছে V0। 48.43 ডিগ্রি পরিমাণ অ্যাঙ্গেলে হচ্ছে সে আছে। আর কারেন্টটা হচ্ছে কি, কত অ্যাঙ্গেলে আছে দেখো, 41.57 ডিগ্রি অ্যাঙ্গেলে কারেন্টটা। সো কারেন্টটা আর VRটা হচ্ছে একই ডিরেকশানে। অ্যান্ড এটা হচ্ছে আমরা আগের থেকেই জানতাম, কারণ রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যেই ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের থ্রুতে যেই কারেন্ট, সেটা সেম ফেজে থাকে। ইন দিস কেস রেজিস্ট্যান্সের অ্যাক্রসের ভোল্টেজটা ছিল
VR এবং রেজিস্ট্যান্সের থ্রুতে, দ্যাট ইজ টোটাল সিরিজ সার্কিটের থ্রুতেই কারেন্টটা হচ্ছে I। VR এবং I সেম ফেজেই থাকবে, এটা আমরা একটু আগে যখন থিওরিটা দেখে আসছি তখনই হচ্ছে দেখছি। অ্যান্ড দেখো তারা সেম ফেজে আসছে, ম্যাথ করে হচ্ছে আমরা দেখলাম। আবার দেখো ক্যাপাসিটরের ক্ষেত্রে ক্যাপাসিটরের অ্যাক্রসে যেই ভোল্টেজ তার থেকে কারেন্ট যেটা 90 ডিগ্রি লিড করে সে। সো দেখো ক্যাপাসিটরের ভোল্টেজটা হচ্ছে এখানে V0 এবং ক্যাপাসিটরের থ্রুতে কারেন্টটা হচ্ছে I কিন্তু V0 ভোল্টেজকে 90 ডিগ্রিতে লিড করতেছে। তুমি হিসাব করে দেখো অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি আসবে। এই I আর V0 এর যে ফেজ ডিফারেন্সটা এটা বিয়োগ দিয়ে দেখো, এটা তোমার 90 ডিগ্রি আসবে এবং কারেন্টটা থাকবে হচ্ছে লিডিং। ওকে, সো এখন হচ্ছে আরেকটু কমপ্লেক্স করি সার্কিটটাকে। ওকে, এই সার্কিটে হচ্ছে আমার এই যে প্যারালাল ব্রাঞ্চ আছে যেখানে কিন্তু একটা ক্যাপাসিটর এবং একটা ইন্ডাক্টর প্যারালালে আছে, তাদের অ্যাক্রসে যে ভোল্টেজ V0 সেই V0টাকে বের করতে হবে। সো এখনও আমার কাজ হবে সার্কিটকে ফেজর ডোমেইনে নিয়ে আসা। সো ভোল্টেজ সোর্স যেটা সে হচ্ছে 20, অ্যাঙ্গেল হচ্ছে -15 ডিগ্রি। ওমেগা কিন্তু এখানেও আমার এই প্রবলেমে ওমেগাটা আছে 4 রেডিয়ান পার সেকেন্ড। রেজিস্ট্যান্স 60 ওহম, সেই ইম্পিডেন্সও দিবে 60 ওহম। ক্যাপাসিটেন্সটা আছে 10 মিলিফ্যারাড। ক্যাপাসিটেন্স দেয় 1/j⍵c পরিমাণ ইম্পিডেন্স। ওমেগাটা হচ্ছে 4 এবং সিটা আছে 10 মিলি। এটা এখন ক্যালকুলেটারে হিসাব করে দেখো, তোমার আসবে -25J। এবং ইন্ডাকটেন্স যেটা, ইন্ডাকটেন্স দেয় হচ্ছে j⍵L পরিমাণ ইম্পিডেন্স, যেখানে ওমেগাটা হচ্ছে 4 এবং এলটা আছে 5 হেনরি। সো ইন্ডাকটেন্স আমাকে দিবে 20J পরিমাণ ইম্পিডেন্স এবং এই প্যারালাল ব্রাঞ্চের অ্যাক্রসে যে ভোল্টেজ V0 সেটাকে আমার বের করতে হবে। ওকে, সো প্যারালাল ব্রাঞ্চটাকে আমি হচ্ছে প্যারালাল কম্বিনেশন করে ফেলি, ঠিক ডিসিতে যেভাবে প্যারালাল কম্বিনেশন করতাম এইখানেও হচ্ছে সেম কাজটাই হবে। এই প্যারালাল ব্রাঞ্চের ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স যদি Z হয় তাহলে 1/Z হবে 1/ এই ইম্পিডেন্সটা প্লাস 1/ এই ইম্পিডেন্সটা। তো 1/ এই ইম্পিডেন্সটা হচ্ছে -j25 অ্যান্ড 1/ এই ইম্পিডেন্সটা হচ্ছে j20। সো এখান থেকে তুমি পাবা প্যারালাল ব্রাঞ্চের ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সটা আছে j100। সো প্যারালাল ব্রাঞ্চের আমি ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সটা পাইছি j100। সার্কিটটাকে আমি রিড্র করি। ভোল্টেজটা আছে আমার 20, -15 ডিগ্রি। রেজিস্ট্যান্সটা আছে 60 ওহম অ্যান্ড এই প্যারালাল ব্রাঞ্চের ইম্পিডেন্স যেটা, এটাকে আমি একটা বক্স দিয়ে রিপ্রেজেন্ট করলাম, এটা হচ্ছে j100। এটার অ্যাক্রসে ভোল্টেজটা আমরা জানতে চাই। সো আই উইল অ্যাপ্লাই ভোল্টেজ ডিভাইডার রুল। ক্যালকুলেটারে হিসাবটা করো তাহলে হচ্ছে দেখবা ভোল্টেজটা আসছে 17.15, অ্যাঙ্গেলটা আসছে 15.96 ডিগ্রি। সো টাইম ডোমেইনের রিপ্রেজেন্টেশনটা হবে 17.15 cos
ওমেগা ছিল আমার 4, কাজেই 40 প্লাস 15.96 ডিগ্রি। এবং ইউনিটটা হবে কি, সরি অ্যাম্পিয়ার না, ভোল্টেজ বের করছি, সো ইউনিটটা হবে ভোল্ট। আচ্ছা, এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে ডিসি সার্কিটে, যেটা হচ্ছে আমরা এইমাত্র বলে সারলাম একবার, যে ডিসি সার্কিটে ঠিক যেভাবে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতাম, এসি সার্কিটের ক্ষেত্রেও ঠিক একই নিয়মে আমরা ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স বের করব। যেমন কনসিডার দিস সার্কিট। ওকে, সো এই সার্কিটের জন্য তোমাকে হচ্ছে বলা হচ্ছে যে এই সার্কিটটা কতটুকু ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স তোমাকে দিবে যদি কিনা তুমি যেই ভোল্টেজটা অ্যাপ্লাই করতেছো, দ্যাট ইজ সার্কিটে যে কারেন্টটা ফ্লো করতেছে তার ফ্রিকোয়েন্সিটা হয় 10 রেডিয়ান পার সেকেন্ড। সো একটা 10 রেডিয়ান পার সেকেন্ডের ভোল্টেজ যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে যেই কারেন্ট ফ্লো করবে সেই কারেন্টটাকেই সার্কিটটা ইন টোটাল কত ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স দিবে। তো আমরা কিন্তু ইতোমধ্যেই টের পাইছি যে এসি সার্কিটের ক্ষেত্রে যেই ইম্পিডেন্সটা সে কিন্তু ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে। এর জন্য ইন্ডাক্টরের যে ইম্পিডেন্স সেখানেও তোমার ওমেগা টার্মটা ইনভলভড, এবং ক্যাপাসিটরের যে ইম্পিডেন্স সেখানেও ওমেগা টার্মটা ইনভলভড। সো আমি যদি ভোল্টেজ বা কারেন্টের ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে দেই, তাহলে কিন্তু আমার সার্কিটে সে যে ইম্পিডেন্সটা ফেস করবে সেই ইম্পিডেন্সটাতেও চেঞ্জ চলে আসবে। এবং আমরা দুইটা এক্সট্রিম কেসে দেখছিলাম যে ডিসি সার্কিটে আমার ইন্ডাকটেন্সটা থাকে হচ্ছে শর্ট সার্কিট, ফ্রিকোয়েন্সি হচ্ছে যত বাড়াইতে থাকে আমার ইন্ডাকটেন্সটা তত বেশি ইম্পিডেন্স দেওয়া শুরু করে, অ্যান্ড ফাইনালি আমি যদি ইনফিনিটির দিকে যেতে থাকি, বাড়াইতে থাকি, এক পর্যায়ে সে হচ্ছে ওপেন সার্কিটের দিকে যাওয়া শুরু করবে। সিমিলারলি ক্যাপাসিটর হচ্ছে ডিসি কেসে সে হচ্ছে ইনফিনিটি হয়ে বসে থাকে, ওপেন সার্কিট হয়ে, বাট যত আমি ফ্রিকোয়েন্সি বাড়াবো তত হচ্ছে কারেন্টটা ক্যাপাসিটর দিয়ে ফ্লো করার সময় কম ইম্পিডেন্স ফেস করতে থাকবে, এবং ফ্রিকোয়েন্সি বাড়াইতে যদি আমি অনেক বাড়াই ফেলি, ইনফিনিটির দিকে চলে যাই, তাহলে হচ্ছে আমার ক্যাপাসিটরটা এখন শর্ট সার্কিট হিসেবে অ্যাক্ট করবে। দ্যাট ইজ কারেন্টের যেই ফ্রিকোয়েন্সি সে যদি ইনফিনিটি হয়, তাহলে সে এখন ক্যাপাসিটরকে দেখবে একটা জিরো ইম্পিডেন্স হিসেবে বা শর্ট সার্কিট হিসেবে, ক্যাপাসিটরকে সে আর কোনো বাধা মনে করবে না। তো এনিওয়েজ, এখন হচ্ছে যে প্রবলেমটা করতেছি সেই প্রবলেমে আমি জানতে চাচ্ছি যে যদি আমার সার্কিটে যেই সিগন্যালটা দিয়েছি তার ফ্রিকোয়েন্সিটা হয় 10 রেডিয়ান পার সেকেন্ড, তাহলে সার্কিটের টোটাল কত ইম্পিডেন্স সেই সিগন্যালটা হচ্ছে এক্সপেরিয়েন্স করবে। এই হিসাবটাও হচ্ছে আমরা করব ফেজর ডোমেইনে। সো ফেজর ডোমেইনে হচ্ছে নিয়ে যাই 2 মিলিফ্যারাড, তাকে যদি তুমি 1/jωc ফর্মুলা দিয়ে ইম্পিডেন্সটা বের করো, ইম্পিডেন্সটা তুমি পাবা -j50। 3 ওহম তো 3 ওহম ইম্পিডেন্সই দিবে, অ্যান্ড 10 মিলিফ্যারাড তাকেও যদি 1/jωc ফর্মুলা দিয়ে ইম্পিডেন্স বের করো তুমি পাবা -j10, অ্যান্ড 0.2 হেনরি সে হচ্ছে আমাকে দিবে jωL পরিমাণ ইম্পিডেন্স, যেখানে ওমেগাটা হচ্ছে 10 এবং এলটা হচ্ছে 0.2, কাজেই ওমেগা এলটা হবে 2। সো সে দিবে যে 2 ওহম পরিমাণ ইম্পিডেন্স, অ্যান্ড 8 ওহম রেজিস্ট্যান্স দিবে 8 ওহম পরিমাণই ইম্পিডেন্স। এখন হচ্ছে আমি জানতে চাই যে ইকুইভ্যালেন্টটা কত। সো দেখো, এই 8 ওহম
এবং এই J2 ওহম এরা কিন্তু আছে সিরিজে। সো এদেরকে আমি একটা সিরিজ কম্বিনেশন হিসেবে লিখতে পারি এবং এটাকে আমি হচ্ছে একটা বক্স দিয়ে রিপ্রেজেন্ট করব অলওয়েজ। এটা এমন একটা এলিমেন্ট যেটা কিনা সিরিজে টোটাল আমাকে দিচ্ছে 8 প্লাস J2 ওহম পরিমাণ ইম্পিডেন্স। সিমিলারলি এই 3 ওহম অ্যান্ড মাইনাস J10 ওহম এরাও আছে সিরিজে, কাজেই এদের টোটাল ইম্পিডেন্সটাও হবে যোগ 3 মাইনাস J10। ওকে, সো ইকুইভ্যালেন্ট যে ইম্পিডেন্স সে হচ্ছে কি দেখবে, ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সটা আমরা কি দেখতে পারবো তাহলে, মাইনাস J50 পরিমাণ ইম্পিডেন্স সে হচ্ছে সিরিজে আছে এই দুইজনের প্যারালাল কম্বিনেশনের সাথে, দ্যাট ইজ 3 মাইনাস J10 ইজ ইন প্যারালাল উইথ 8 প্লাস J2 এবং এই প্যারালাল কম্বিনেশনের সাথে মাইনাস J50 যেটা সে হচ্ছে সিরিজে আছে, তার জন্য তাকে আমরা যোগ করে দিয়েছি এই প্যারালাল কম্বিনেশনটার সাথে। সো প্যারালাল কম্বিনেশনে হিসাবটা তো আমরা জানি, 3 মাইনাস J10 আর 8 প্লাস J2 নিউমারেটরে গুণ, ডিনোমিনেটরে যোগ হবে 3 মাইনাস J10 প্লাস 8 প্লাস J2। এটা যদি এখন তুমি ক্যালকুলেটারে হিসাব করো, ইউ উইল গেট 5.816 মাইনাস J52.5 ওহম। দেখো এখানে আমার টোটাল যে ইম্পিডেন্সটা, সেই ইম্পিডেন্সে একটা রিয়েল পার্ট আছে, দ্যাট ইজ ইম্পিডেন্সের একটা রেজিস্টিভ পার্ট আছে, অ্যান্ড একটা ইমাজিনারি পার্ট আছে যেটা কিনা নেগেটিভ, তার মানে আমার একটা ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স এখানে আছে। এই সার্কিটে কিন্তু অরিজিনাল সার্কিটে দেখো ইন্ডাক্টরও ছিল, বাট ইন্ডাক্টরের চেয়ে এখানে ক্যাপাসিটরের যেই ইফেক্ট সেটা হচ্ছে মোর প্রমিনেন্ট, এই জন্য আমি ইকুইভ্যালেন্ট যে ইম্পিডেন্স সেখানে পেয়ে গেছি নেগেটিভ J, দ্যাট ইজ আমার রিঅ্যাক্টেন্সটা ক্যাপাসিটিভ, এখানে ক্যাপাসিটরের ইফেক্টটা মোর প্রমিনেন্ট, তাই ইন্ডাকটেন্সের যে পজিটিভ জে তাকে ছাপায় গিয়ে ক্যাপাসিটেন্সের নেগেটিভ জের পরিমাণটা বেশি। সো ওভারঅলে গিয়ে আমি পাচ্ছি নেগেটিভ জে। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই সার্কিটটার ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স বের করব। এখানে হচ্ছে আমার আর কষ্ট করে ক্যাপাসিটেন্স আর ইন্ডাকটেন্সগুলোকে ওহমে নিতে হবে না, তাদের ডাইরেক্ট ওহমিক ভ্যালুটা কত ইম্পিডেন্সে সেটাই হচ্ছে দেওয়া আছে। তো এই সার্কিটটা দেখো, এখানে কিন্তু আমাদের একটা ওয়াই কনফিগারেশান আছে। তো আমরা যে ডেল্টা আর ওয়াইয়ের ফর্মুলাগুলো পড়ছিলাম কনভার্সন করার, সেই একই ডেল্টা ওয়াই কনভার্সন ফর্মুলা হচ্ছে এসি ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। তো ফর্মুলাগুলো হচ্ছে তোমাদের যদি খেয়াল না থাকে তার জন্য হচ্ছে আমি আবার একটু রিকল করাই দিই। ওয়াই থেকে যদি হচ্ছে আমরা ডেল্টায় নিতে চাই তাহলে হচ্ছে আমাদের ফর্মুলাগুলো এরকম। ওকে, সো উপরে হচ্ছে এই Z1 Z2 Z2 Z3 Z3 Z1 এই প্রোডাক্ট টার্মগুলো হচ্ছে যোগ হয়,
অ্যান্ড ডিনোমিনেটারের যে টার্মটা সেটা হচ্ছে থাকে বিপরীত রোধ। দ্যাট ইজ আমি যদি হচ্ছে এই ওয়াই যে কনফিগারেশনটা সেটাকে যদি আমি ডেল্টায় নিতে চাইতাম তাহলে আমার এই যে এখানে হচ্ছে একটা রেজিস্ট্যান্স তো আসতো, এখানে যেই রেজিস্ট্যান্স বলতেছে এখানে তো একটা ইম্পিডেন্সটা আসতো, এই ইম্পিডেন্সটার ক্ষেত্রে বিপরীত রোধ হচ্ছে এই -J3। ঠিক আছে, সো Z1 যেটা সে হচ্ছে বিপরীত সাইডে যেই রোধটা থাকে সেটা। ওকে, সো ওয়াই ডেল্টার কনভার্সানগুলোও অ্যাজ ইট ইজ থাকবে অ্যান্ড ডেল্টা ওয়াইয়ের কনভার্সানের ফর্মুলাটাও অ্যাজ ইট ইজ থাকবে। এখানে হচ্ছে আমরা জানি ডেল্টা ওয়াইয়ের ক্ষেত্রে ZB ZC, ডেল্টা থেকে যদি ওয়াইতে নিতে চাই সেক্ষেত্রে কি হবে, সো এই ক্ষেত্রে ডিনোমিনেটারে হচ্ছে জেডে ওয়াই কনফিগারেশনের যেই ডেল্টা কনফিগারেশনের যে তিনটা ইম্পিডেন্স আছে জেডে ZB ZC তারা হচ্ছে যোগ হবে অ্যান্ড নিউমেরেটরে হচ্ছে কি হয় সংলগ্ন বাহুর যেই ইম্পিডেন্সগুলা তারা হচ্ছে মাল্টিপ্লাই হয়। সো এসির ক্ষেত্রেও এই সেম ফর্মুলাটা হচ্ছে অ্যাপ্লিকেবল হবে। ওকে, সো ফর্মুলাগুলো জাস্ট রিকল করাই দিলাম। ফর্মুলাগুলো এখন হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে রাখো বা বইটা হচ্ছে খুলো। আমি হচ্ছে এখন সেম ফর্মুলাটা ব্যবহার করি এই ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স বের করার প্রবলেমটা সলভ করব। আচ্ছা, সো এখানে হচ্ছে দেখো আমার একটা ওয়াই কনফিগারেশান আছে, এইটাকে আমি এখন ডেল্টাতে নিতে চাই। ডেল্টাটাকে আমি রেড কালার দিয়ে দেখাচ্ছি। সো এটার নাম হচ্ছে সাপোজ ZA, এটার নাম হচ্ছে ZB অ্যান্ড এটার নাম হচ্ছে আমরা দিলাম ZC। সো ওয়াই থেকে ডেল্টায় কনভার্ট করব। ZA হচ্ছে হবে উপরে প্রত্যেকটা সংলগ্ন বাহুর প্রোডাক্ট আমরা নেই অ্যান্ড এই প্রোডাক্টটার সাম বের করি। সো উপরে হচ্ছে আমরা পাবো J4 × 8 প্লাস 8 × -J3 প্লাস -J3 × J4 অ্যান্ড জেড এর ক্ষেত্রে ডিনোমিনেটরের টার্মটা আসবে এর বিপরীত অপোজিট সাইডে যে ইম্পিডেন্সটা আছে সেটা। ইন দিস কেস আমার অপোজিট সাইডের ইম্পিডেন্সটা হচ্ছে -J3। এটাকে যদি তুমি হিসাব করো তুমি পাবা 12 + J8 -J3 -2.67 প্লাস 4J। সিমিলারলি ZB যেটা তারও নিউমেরেটরের টার্মটা কিন্তু এই ক্ষেত্রে প্রত্যেকেরই সেম। সো এটারও নিউমেরেটরে থাকবে 12 + J8 অ্যান্ড ডিনোমিনেটরে চলে আসবে অপোজিট সাইডের ইম্পিডেন্সটা। ইন দিস কেস ZB এর অপোজিট সাইডে আছে 8 ওহম। সো এখানে আমরা পাবো 1.5 + J অ্যান্ড ZC এর ক্ষেত্রে উপরে 12 + J8 অ্যাজ ইউজুয়াল অ্যান্ড নিচে থাকবে অপোজিট সাইডের ইম্পিডেন্সটা যেটা কিনা J4। সো উই উইল গেট 2 - J3। সো ZA ZB আর ZC এর যে মানগুলো আমরা পাইলাম সেই মানগুলো হচ্ছে এখন আমরা বসাই দিই। তাহলে হচ্ছে দেখো কি হয়
ওয়াই কনফিগারেশনটাকে মুছে দিলাম, এটাকে আমরা হচ্ছে ডেল্টায় নিয়ে গেছি, যেখানে কিনা জেড এর ভ্যালুটা হচ্ছে -2.67 প্লাস 4j। তারপরে জেড বি যেটা তার ভ্যালুটা আসছে 1.5 প্লাস জে। সো জেড বি আমরা পাইলাম 1.5 প্লাস জে, অ্যান্ড জেড সি যে তাকে হচ্ছে আমরা পেয়েছি 2 মাইনাস জে 3। সো জেড সি আমরা পেয়েছি 2 মাইনাস জে 3। ওকে, সো এখন দেখো তোমাদের এই যে 2 মাইনাস জে 3 এই ব্রাঞ্চটা কিন্তু আবার 8 প্লাস জে 6 এই ব্রাঞ্চের সাথে প্যারালালি আছে। 8 আর জে 6 হচ্ছে সিরিজে, সো তাদেরকে আমরা লিখতে পারি 8 প্লাস জে 6। অ্যান্ড 2 মাইনাস জে 4 এরাও আছে সিরিজে, এদেরকেও আমরা যোগ করে লিখতে পারি 2 মাইনাস জে 4। ওকে, এখন 2 মাইনাস জে 3 এইটা এবং 8 প্লাস জে 6 এরা হচ্ছে আছে প্যারালালে। এদেরকে যদি তুমি প্যারালাল কম্বিনেশন করো, you will get এই হিসাবটা হচ্ছে করে নিও নিজ দায়িত্বে, দেখবা তুমি যেটা পেয়েছো সেটা হচ্ছে 2.79 মাইনাস জে 2.04, অ্যান্ড এই যে 2 মাইনাস জে 4 এবং মাইনাস 2.67 প্লাস 4j এরা দুইজন আছে কিন্তু প্যারালালে। সো এদেরকে যদি তুমি এখন প্যারালাল কম্বিনেশন করো, নিজ দায়িত্বে করে নাও, করে নিয়ে দেখো এন্ড রেজাল্টটা আমার সাথে মিলে কিনা। এখন হচ্ছে তুমি দেখবা যে ইম্পিডেন্সটা পেয়েছো তার ভ্যালুটা হচ্ছে -15.91 মাইনাস জে 27.88 ওহম। এখন হচ্ছে তুমি অ্যাজ ইট ইজ জেড ইকুইভ্যালেন্ট যেটা সেটা যেভাবে রেজিস্ট্যান্স বের করতা সেভাবেই বের করবা। দ্যাট ইজ এই যে এই ইম্পিডেন্সটা এবং এই ইম্পিডেন্সটা তারা থাকবে হচ্ছে সিরিজে, দ্যাট ইজ তারা দুইজন যোগ হয়ে যাবে। দেন এই সিরিজ কম্বিনেশনটার সাথে আবার এই 1.5 প্লাস জে সে থাকবে হচ্ছে প্যারালালে। সো 1.5 প্লাস জে অ্যান্ড এই যে সিরিজ কম্বিনেশনটা তারা থাকবে হচ্ছে প্যারালালে। অ্যান্ড ফাইনালি এই প্যারালাল কম্বিনেশনটার সাথে এই যে 12 ওহম সে আছে হচ্ছে সিরিজে। তো এই দুইজনকে সিরিজে যোগ করবা, দেন তাদের সাথে প্যারালালি অ্যাড হবে 1.5 প্লাস জে, অ্যান্ড ফাইনালি প্যারালাল কম্বিনেশনের সাথে 12 ওহমটা সিরিজ হিসেবে অ্যাড হবে। দেন এসব করে তুমি আলটিমেটলি যে জেড ইকুইভ্যালেন্টটা পাবা সেই রেজাল্টটা আসবে 13.6 প্লাস 0.9987 জে। ওকে, সো হিসাব করে দেখো আলটিমেটলি এই ইম্পিডেন্সটাই পাও কিনা, এটা নিজ দায়িত্বে করবা। তো এখানে হচ্ছে একটা কোয়েশ্চেন তোমরা করতে পারো যে ইন্টারমিডিয়েট যে ক্যালকুলেশনগুলো আমরা করতেছিলাম ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স বের করার সময়, ফার্স্টেই হচ্ছে যখন আমরা এই যে ওয়াই থেকে ডেল্টা কনভার্সন করছি, ডেল্টা ইকুইভ্যালেন্টটা বের করছি, তখন হচ্ছে আমার একটা নেগেটিভ ভ্যালু চলে আসছিল রেজিস্ট্যান্সের।
বাট প্র্যাকটিক্যালি তো নেগেটিভ রেজিস্ট্যান্স সম্ভব না, কিন্তু ক্যালকুলেশন করে যখন একটা ওয়াই মডেলকে আমি ডেল্টা মডেল হিসেবে রিপ্রেজেন্ট করতে গেছি তখন হচ্ছে দেখছি যে এটা রিপ্রেজেন্ট করার জন্য আমার একটা নেগেটিভ রেজিস্ট্যান্সের হেল্প নিতে হয়। সিমিলারলি আরও কিছু ক্যালকুলেশন বা ম্যানিপুলেশন করতে গিয়ে আমরা ইন্টারমিডিয়েট জায়গায় নেগেটিভ রেজিস্ট্যান্স হচ্ছে পাইছি, বাট নেগেটিভ রেজিস্ট্যান্স প্র্যাকটিক্যালি পসিবল একটা জিনিস না। এই জন্য কিন্তু তুমি ওভারঅলে গিয়ে লাস্টলি গিয়ে একদম লাস্টলি সার্কিট অ্যাকচুয়ালি তোমার যে ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সটা দিতেছে সেটা হচ্ছে তুমি যখন পেয়ে গেছো এন্ড রেজাল্টটায় তোমার রেজিস্টিভ পার্টটা কিন্তু পজিটিভই আছে। সো এটাকে হচ্ছে তুমি এখন প্র্যাকটিক্যালি মডেল করতে পারবা, যেখানে কিনা একটা রেজিস্ট্যান্স থাকবে এবং এইখানে হচ্ছে আমার ওভারঅলে গিয়ে আমার একটা পজিটিভ জে আসছে। পজিটিভ জে মানে এখানে ইন্ডাকটিভ কন্ট্রিবিউশন বেশি, এখানে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স আমরা পাচ্ছি। যদিও আমার মূল সার্কিটে ক্যাপাসিটর ছিল, বাট ওভারঅলে ক্যাপাসিটিভ যে রিঅ্যাক্ট্যান্স তার চেয়ে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্সটা মোর প্রমিনেন্ট। তাই ওভারঅলে গিয়ে নেগেটিভ যেটা আমরা পাচ্ছি না, আমাদের পজিটিভ জের পরিমাণটা বেশি ছিল, তাই ওভারঅল রেজাল্টটা আমরা পাইছি পজিটিভ জে। সো এটাকে যদি আমি এখন মডেল করতে যাই, আমার রাখবে একটা 13.6 ওহমের রেজিস্ট্যান্স এবং একটা 0.9987 ওহমের ইন্ডাকট্যান্স। ঠিক আছে, দ্যাট ইজ আমার ওমেগা এল, যেটা তার ভ্যালু হচ্ছে 0.9987 ওহম এবং রেজিস্ট্যান্সটা আছে 13.6 ওহম। তো তুমি যদি ওমেগার ভ্যালুটা জেনে যাও, যেটা কত রেডিয়ান পার সেকেন্ড ছিল, তোমাকে যদি কোয়েশ্চেনে বলে দেওয়া থাকে, তাহলে হচ্ছে তুমি কিন্তু চাইলে প্র্যাকটিক্যালি যদি কাজ করতে চাও সেই ক্ষেত্রে তুমি চাইলে এখানে ইন্ডাকট্যান্সটা কত সেটাও হচ্ছে বের করতে পারবা। অ্যান্ড এই সার্কিটটাকে তুমি মডেল করে ফেলতে পারবা সিম্পলি একটা রেজিস্ট্যান্স দিয়ে এবং একটা ইন্ডাকট্যান্স দিয়ে। যেই ইন্ডাকট্যান্সের ওহমিক ভ্যালুটা তুমি জানো এবং ওমেগার ভ্যালুটা যদি তোমার জানা থাকে, তাহলে ইন্ডাকট্যান্সের হেনরি ভ্যালুটা কত, দ্যাট ইজ এল এর ভ্যালু কত, সেটাও তুমি জানতে পারবা প্র্যাকটিক্যালি যদি তুমি হচ্ছে এটাকে মডেল করতে চাও। ওকে।